বুধবার থেকে রাজ্যে হতে পারে বৃষ্টি, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত অসহ্য গরমের যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। না ঘরে না বাইরে, কোথাও স্বস্তি পাচ্ছে না মানুষ। তবে যাদের ঘরে এসি রয়েছে কিংবা যাদের ঘর চারিদিকে গাছে ঘেরা, ওনাদের হয়তো অতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে না। যারা মাঠে ঘাটে কাজ করছে কিংবা যাদের কর্মজীবন খোলা আকাশের নিচে, ওনারা কতটা কষ্ট করছেন তা বোধহয় আমরা কল্পনাও করতে পারবো না। তবে বলতে দ্বিধা নেই, আজ তো তবুও সহ্যের মধ্যে আছে বোধহয়, কিন্তু আগামী দিন কি হবে? প্রকৃতির এই রুদ্ররূপ কেন? সত্যি কি পৃথিবী আর সূর্যের মধ্যে দূরত্ব কমে গেছে, নাকি পৃথিবীকে ঠান্ডা রাখার যে উপাদানগুলো ছিল সেগুলো মানুষ দিন দিন ধ্বংস করে ফেলেছে? এই প্রচন্ড তাপপ্রবাহের জন্য কাকে দোষারোপ করব আমরা? দেশের এই প্রান্তে বা আমাদের রাজ্যে এমন হাঁসফাঁস করা গরম কেন পড়ছে? শুধুই কি প্রকৃতির নিয়ম, নাকি আমরা মানুষেরা কোনোভাবে দায়ী? ভেবে দেখেছেন কি কখনো এর থেকে উত্তরণের পথ কি? বছরের পর বছর গ্রীষ্মকালে এ রাজ্যে যেভাবে গরম বাড়ছে, তা থেকে মুক্তি পেতে আগামী দিন আমার আপনার কি করণীয়? চলুন তা নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। প্রকৃতির এই রুদ্ররূপের কারণ এবং আগামী দিনে এর থেকে বাঁচতে আমাদের কি করণীয়, এই নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট পরিবেশবিদ মোহনলাল বণিক, রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানকর্মী প্রদীপ্ত রায়, এবং রয়েছেন আরও একজন বিশিষ্ট পরিবেশবিদ প্রফেসর সব্যসাচী দাশগুপ্ত। আপনাদের তিনজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। মোহনবাবু, প্রথমে আপনার কাছে আসি। আমাদের রাজ্যে বিশেষ করে এই আগরতলা শহরে বিগত এক দশক ধরে বলতে পারেন যে গরমের অনুভূতিটা ক্রমশ বাড়ছে বলে মনে হচ্ছে। এমন কেন হচ্ছে, কেন হচ্ছে বলে মনে হচ্ছে? এই প্রশ্নের এক কথায় কোনো উত্তর হবে বলে আমি মনে করি না। প্রথমে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে আগরতলা শহরের যে টেম্পারেচারের সিনারিও সেটা কিরকম। আচ্ছা, আমরা যদি ছোট্ট দুই একটি রেকর্ড আপনার বিবেচনার জন্য উপস্থাপন করি, তাহলে ত্রিপুরার যে উষ্ণতা তার প্রবণতা সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মাবে। আচ্ছা, সেটা হচ্ছে 2024 সালে 24 এপ্রিল টেম্পারেচার ছিল 38 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, সেটা বেড়ে হয়তো 39 এর কাছাকাছি গেছে, কিন্তু কখনো এটা 39 ক্রস করেনি। আচ্ছা, এবার 1960 সাল, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের হাইয়েস্ট টেম্পারেচার ছিল 42.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমরা এই বছর এখনো প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে অবস্থান করছি। আচ্ছা, 5 জুন 1979 আমাদের আগরতলা শহরের হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ডেড ছিল 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এত সত্ত্বেও আপনি যে প্রতিবেদনটা শুরু করলেন যে গরমটা অনেক বেশি অনুভূত হচ্ছে কেন, তার কতগুলি মাল্টিপল ফ্যাক্টরস আর দেয়ার। আমি সংক্ষেপে আপনার বিবেচনার জন্য ছোট্ট ছোট্ট করে আমি কয়েকটা কারণ উল্লেখ করতে চাই, তাহলে হয়তো একটা ধারণা জন্মাবে। আচ্ছা, এক নম্বর হচ্ছে, হটেস্ট মান্থ অফ দ্য ইয়ার ইট ইজ জেনারেলি মে। আচ্ছা, এবং আগরতলা শহর থেকে বে অফ বেঙ্গলের দূরত্বটা হচ্ছে স্ট্রেট লাইনে 20 কিলোমিটার। এই যে বে অফ বেঙ্গল থেকে যে এক্সেস জলীয় বাষ্পটা আসছে, সেই কারণে আগরতলার বাতাসটা ভারাক্রান্ত হচ্ছে এবং অধিক গরম বোধ হচ্ছে। টেম্পারেচার 38 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু গরম অনুভূতিটা আমাদের কাছে অনেকটা বেশি বোধ হচ্ছে, প্রায় 50 ডিগ্রি মতো। হ্যাঁ, ইয়েস, যেটাকে বলা হয়। দুই নম্বর, পৃথিবীর প্রায় সকল ধরনের শহর, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, এগুলি আইদার বড় নদীর তীরে গড়ে উঠেছে অথবা সমুদ্রের উপকূলে। যেমন কলকাতা গড়ে উঠেছে হুগলি নদীর তীরে, ব্রহ্মপুত্র তীরে গড়ে উঠেছে গৌহাটি। কিন্তু আমাদের আগরতলা শহরের ক্ষেত্রে সেরকম বড় কোন নদী নেই যে নদীর থেকে কিছুটা বায়ু প্রবাহ আমরা পেতে পারি। এটা একটা দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হচ্ছে, আগরতলা শহরে দিন দিন সবুজের পরিমাণটা কমছে। যে সূর্যালোকটা এসে আমাদের শহরে পড়ে, তার একটা অংশ উদ্ভিদ শোষণ করে নেওয়ার কথা। যেহেতু এটা কম হচ্ছে, ফলে সারফেসে রিফ্লেক্ট হয়ে গ্রিন হাউস ইফেক্টের কারণে উষ্ণতাটা বেড়ে যাচ্ছে আমাদের। 4 নম্বর হচ্ছে উন্মুক্ত স্থান। আগরতলা শহরে দেখবেন
রাস্তাগুলি সর্বত্র একেবারে বিটুমিন করা, এবং ছোট ছোট বাড়িঘর, সেই বাড়িঘরগুলি সব ইট রড কংক্রিটের, ফলে ওপেন স্পেস কম। আচ্ছা, সূর্যালোক এসে পড়লে যে অ্যামাউন্টটা সানলাইটটাকে মাটি শোষণ করে নেওয়ার কথা ছিল সেটা শোষিত না হয়ে প্রতিফলিত হচ্ছে। আচ্ছা, এটা মানে নেচারে আবার রিফ্লেক্ট হচ্ছে, ফলে উষ্ণতাটা স্বাভাবিকভাবে একটু বেশি হয়ে যাচ্ছে। আর হচ্ছে হিট সিঙ্ক। আগরতলা শহরে যে গত 50 বছর আগে যে পুকুর বা জলাশয়গুলি ছিল, যারা শোষক, তাপ শোষক হিসেবে কাজ করত, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ফলে উষ্ণতাটা বাড়ার আরেকটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে এয়ার লগিং। যেহেতু গ্রাউন্ড লেভেলে এয়ার ফ্লোটা কম, ফলে ছোট 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 পকেট, উষ্ণ বাতাসের পকেট তৈরি হয়ে যাচ্ছে। যে পকেট তৈরি হওয়ার ফলে আপনার আমার কিন্তু উষ্ণতাটা বেশি বলে মনে হচ্ছে। আর আরেকটা কারণ যেটা খুব ভাইটাল, সেটা আমরা খুব আলোচনার মধ্যে রাখি না, সেটা হচ্ছে আগরতলার যে পপুলেশন ডেনসিটি, সেটা হচ্ছে 14,000 স্কয়ার পার মাইল। আচ্ছা, প্রতি মাইলে 14,000 জনসংখ্যা আমাদের আগরতলা শহরে রয়েছে। এবার কলকাতার সাথে যদি আমরা তুলনা করি, সেটা হচ্ছে 63,000 পপুলেশন পার স্কয়ার মাইল। আচ্ছা, এবার এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, কলকাতায় যদি আমাদের বিল্ডিং এর উচ্চতা ধরি 10 তলা গড়ে, আগরতলা শহরে কিন্তু গড় উচ্চতা হচ্ছে 1.5 তলা। আচ্ছা, ফলে টোটাল পপুলেশন ডেনসিটিটা রিমেইন নিয়ার টু দ্য সারফেস। এই যে সারফেসের নিকটে ঘনত্বটা আমাদের বেড়ে গেছে, ফলে কি হয়, প্রতিটা মানুষের শরীর থেকে প্রতি ঘন্টায় যে তাপ নির্গত হয়, সেই তাপের পরিমাণটা কিন্তু একটা বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট প্রতি ঘন্টায়। সেটার পরিমাণ হচ্ছে 80 থেকে 1050 ওয়াট। আর পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 7 বিলিয়ন। তাদের টেম্পারেচারটাকে যদি আমরা অ্যামালগামেট করতে পারতাম, তাহলে ইউএস এর যে এনার্জি সাপ্লাই দরকার, সেই এনার্জি সাপ্লাইটা আমরা করতে পারতাম। ফলে তাহলে আমরা অনেকগুলো এখানে কারণ পাচ্ছি, অনেকগুলো কারণের জন্য আমাদের তাপমাত্রা দিন দিন বাড়ছে বলে মনে হচ্ছে, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে সেগুলি কিছু বিশেষ ফ্যাক্টরও রয়েছে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আপনি একটা সুন্দর তথ্য বললেন, 1960 সালে 42.2 ডিগ্রি। শুভরাজি বাবু, এই যে 42.2 ডিগ্রি এবং 1979 বলছেন 40 ডিগ্রি, তাহলে এখন তো 30 ডিগ্রি টাচ করেছি আমরা। তাহলে এই যে টলারেন্স, বা এই যে ধরুন প্রকৃতির টলারেন্স এবং মানুষ কতটা অ্যাডাপ্ট করতে পারছে এই হিটটা, এখানে কি মানে এখানে টেকনিক্যালি কোনো ব্যাপার রয়েছে যে যে জিনিসটা আমরা আগে হয়তো বেশি হিট অ্যাবজর্ব হতো বা এখন কম হচ্ছে বা এরকম কিছু? এখন যে 30 ডিগ্রি কথা বললেন, অ্যাভারেজ টেম্পারেচার আর ম্যাক্সিমাম বা মিনিমাম যেটা বলি আমরা এক্সট্রিমটা খুব ভাইটাল রোল প্লে করে আমাদের ফিজিওলজিতে। আচ্ছা, এক্সট্রিমটার এক্সপোজার কতটা, আজকের দিনের যদি টেম্পারেচার দেখেন, আমরা পৌঁছেছি গত কয়েক দশকের মধ্যে হাইয়েস্ট, দ্যাট ইজ 43 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের দিনে টেম্পারেচার আগরতলা ছিল তো 28 এপ্রিলে, যে কোনো 28 এপ্রিলে 43 ডিগ্রি টেম্পারেচার বিগত কয়েক দশক ধরেই আমরা দেখতে পাইনি। এখন 43 ডিগ্রি টেম্পারেচারটা কত সময় ছিল, মানে আপনার এক্সট্রিম টেম্পারেচারটা কত সময় ধরে আমরা সহ্য করতে পারবো, সেটা ভাইটাল রোল প্লে করে। তো সেই ক্ষেত্রে আমাদের সহ্য শক্তি যেটা যদি বলি, আমরা মানুষ কখন মারা যেতে পারি এক্সট্রিম কন্ডিশন, সেটা হলো 35 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি 100% হিউমিডিটি থাকে, আচ্ছা, তাহলে মানুষ ম্যাক্সিমাম এটার এক্সপোজার 6 আওয়ার্স নিতে পারে। তারপর বডি টেম্পারেচার, বডির সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বডির ইন্টারনাল টেম্পারেচারকে মেনটেন করতে পারে না, সেজন্য মানুষের মৃত্যু অবধারিত। কিন্তু যদি আমরা, উনি যেটা বললেন যে আমাদের আর্দ্র আবহাওয়ার কথা, খুব ভাইটাল ইস্যুস, কারণ কি যদি আমি 50% হিউমিডিটিও ধরি, তাহলে সেই টেম্পারেচারটা যেটা আছে সেটা 41 ডিগ্রি অবধি পৌঁছানো পসিবল। কিন্তু এটা একটা জেনারেল নর্মাল সুস্থ মানুষের জন্য, যখন সে শুয়ে আছে আর তাকে এক্সপোজার দেওয়া হলো। কিন্তু আপনি ভাবেন যদি আমি ওই লোকটাকে, অন্য ছোট বাচ্চারা বা বয়স্ক মহিলারা, ওদের কেসে এই টেম্পারেচারটা 5 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার, আরো কম কেসে ওই ফ্যাটাল ডিজাস্টার হতে পারে। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা বলছেন যে অসহ্য কেন লাগছে, আমাদের ওইদিকে টেম্পারেচার তো বাড়ছে, কিন্তু আমরা হিউম্যান মানুষ যেহেতু ইভলিউশনারি প্রসেসের সব থেকে হাইয়েস্ট লেভেলে আছে, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে এত কিছুর পরও, সবাই আমরা জানি। এটা করার জন্য মানে ইভলিউশনারি প্রসেসে কি হয়েছে, আমাদের ফিজিওলজি আমাদের নিজেদের বডি টেম্পারেচার অলরেডি 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম করে দিয়েছে।
কারণ হলো যখন বডি টেম্পারেচার কম থাকে তখন মেটাবলিক অ্যাক্টিভিটি কম হয়, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায়। সেটাই ক্রায়োপ্রিজার্ভেশনের কনসেপ্ট, যে আমার বডি ফাংশন কম করবে। তো মেটাবলিক অ্যাক্টিভিটি কম করার জন্য, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানোর জন্য আমাদের শরীর অলরেডি এটা করে দিয়েছে, যে অলরেডি 0.5 ডিগ্রি নর্মাল যেটা টেম্পারেচার, বডি টেম্পারেচার, তার থেকে কম কমিয়ে দিয়েছে। ওই দিকে উল্টো দিকে এক্সট্রিমটা বাড়ছে। এক্সট্রিমটার জন্য আমাদের ফিলিংটা অনেকটা বেশি। এখন এইরকম কন্ডিশন গত অনেক আগে যতটা ফ্রিকোয়েন্সিতে হতো, তার থেকে লাস্ট 20 ইয়ার্স এটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি অ্যাভারেজটা থেকে আমার এক্সট্রিমটা দেখা খুব ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জ পার্সপেক্টিভে এক্সট্রিম টেম্পারেচারের কন্ডিশনটা কতটা সময় ধরে থাকছে আমাদের কাছে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো এটা হলো মানুষের কেসে। আর সহ্য শক্তি যদি বলি আমি ক্রপ প্রোডাকশনের কেসে, তাহলেও ক্রপ প্রোডাকশন আমাদের কম হয়ে যায়। তো ফুড সিকিউরিটির যেটা ইস্যু, সেই এক্সট্রিম কন্ডিশনটা ফিজিওলজিক্যাল ব্রেকেজের কারণে আমরা ধরতে পারি যে আমাদের ফুড সাপ্লাইও অনেক কম হয়ে যাবে। ফুড সাপ্লাই কম হলে নিউট্রিশন কম হবে, ওই ক্ষেত্রেও আমাদের মানুষের অনেক ধরনের মানে অ্যাডাপ্টেবিলিটিটা ডেফিনেটলি কম হতেই হবেই হবে। ওকে, এই যে আপনি বললেন যে 5 ডিগ্রি মানুষের শরীরের কমে গেছে, মানে 0.5 ডিগ্রি, এটা কিভাবে কমলো? মানে এটা কি মানে এটা ইভলিউশনারি প্রসেস, ইভলিউশনারি প্রসেসে মানে যেহেতু আমরা সবথেকে উপরের স্থানে আছি, ওইটাও চাইছে, বডিও মানে ইভলিউশনারি প্রসেসেও চাইছে যে আমার জীবনটা বাড়ুক, সেজন্য এভারেজ বডি টেম্পারেচার অলরেডি 0.5 ডিগ্রি কম হয়ে গেছে। কমার কারণে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, ডেফিনেটলি আমাদের হেলথ কেয়ার সিস্টেম অনেক কিছু হয়েছে, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা নর্মালি লোকেরা আমরা জানি না, যে আমরা শরীর নিজেরা কি করছি, জেনেটিক্স কি করছে, সেটা এটা করছে যে আমাদের বডি টেম্পারেচারটা ধীরে ধীরে কম করছে। ওকে ওকে, আসবো আপনার কাছে একবার। প্রথম এই যে কথা একটাই, যত কিছুই আমরা বলি, যত আলোচনাই করি, হাঁসফাঁস গরম থেকে এটা মুক্তি পাওয়ার কি উপায় আছে? বিজ্ঞান কি বলছে, যে আমরা কি এভাবেই কষ্ট পাবো? মার্চের 11 তারিখ তো 13 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল সর্বনিম্ন তাপমাত্রা। তখন সবাই বলছিল যে এত দীর্ঘ শীত আমরা সচরাচর পাই না। আচ্ছা, এর 7 দিনের মধ্যে তো শীত চলে গেল, সরাসরি গরম চলে এলো। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তীব্র গরম। যখন শীত ছিল তখন কিন্তু সবাই কিন্তু তখন বলছিল যে এত শীত, শীতে এবার সাংঘাতিক যুবথুব অবস্থা। যদিও সবচেয়ে সর্বনিম্ন টেম্পারেচার বোধ হয় এবার 8 ডিগ্রিও নামেনি সম্ভবত, কিন্তু একটা দীর্ঘ সময় ধরে শীত ছিল। স্প্যানটা বড় ছিল, স্পেলটা বড় ছিল। এছাড়াও কি হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু শৈত্যপ্রবাহ হয়েছিল এবার প্রচুর। আচ্ছা, এখন গরম শুরু হয়েছে, এখন আমরা মানে হাঁসফাঁস করছি। আবার 2023-এ যে প্রেডিকশন ছিল এল নিনো এফেক্ট যেটা, এবং লা নিনা এফেক্ট, প্রশান্ত মহাসাগরের উপর যেটা মানে হাই প্রেসার এবং লো প্রেসারের যে ব্যাপারটা আছে, পেরুর কোস্টের বরাবর, লাতিন আমেরিকার কোস্ট বরাবর একটা মানে হাই প্রেসার তৈরি হয়। তার প্রভাবে অস্ট্রেলিয়ার কাছাকাছি একটা নিম্নচাপ তৈরি হয়, লো প্রেসার তৈরি হয়। তার প্রভাবে আবার ভারত মহাসাগরের দক্ষিণ দিকে মকর ক্রান্তি রেখার কাছাকাছি আবার একটা হাই প্রেসার তৈরি হয়। তার প্রভাবে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়। সেই চাপের জন্য কি হয়, মানে বাতাসের প্রবাহ হয়, জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রবাহ হয়, তাতে কিন্তু আমরা বৃষ্টিপাত পাই আমাদের এই রিজনটায়, ভারতীয় উপমহাদেশে। এবার এই এল নিনো এফেক্ট যেটা আছে, সেটা হচ্ছে এই প্রবাহটার উল্টো খাতে বইতে থাকে। আচ্ছা, অর্থাৎ যেটা মানে পূব থেকে পশ্চিমে যাচ্ছিল যে প্রবাহটা, সেটা পশ্চিম থেকে পূব দিকে যায়। ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে উল্টো হয়ে যায়। তখন পেরুর উপকূলে বৃষ্টিপাত বেড়ে যায়, অস্ট্রেলিয়াতে বৃষ্টিপাত কমে যায়। ঠিক সেরকম ভাবেই যেহেতু নিম্নচাপটা তৈরি হতে পারে না, তার জন্য ভারতীয় উপমহাদেশে বৃষ্টির পরিমাণ কমে যায়। আচ্ছা, তার উল্টোটা হচ্ছে লা নিনা। আচ্ছা, লা নিনার এফেক্ট কি হচ্ছে, এমনিতে নর্মালি যে প্রবাহ হয়, বাতাসের যে প্রবাহ হয়, মানে সমুদ্রের উপরে যে বায়ু প্রবাহটা হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ হয়, তার গতি আরো বাড়িয়ে দেয়। আচ্ছা, প্রভাব আরো বেড়ে যায়। আচ্ছা, এবং লা নিনার প্রভাবে কি হয়, আরো বেশি বৃষ্টিপাত হয়, তখন একটা কুলিং এফেক্ট আসে। এটা কেন বললাম, যে আগেই প্রেডিকশন আছে এরকম, যে 83% সম্ভাবনা আছে এল নিনো এফেক্টে এই এপ্রিল মে জুন পর্যন্ত তীব্র গরম থাকবে এই অঞ্চলটাতে। এই মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি রেখা যেটা আছে, বিষুব রেখার দুই দিকে তীব্র গরম থাকবে। জুনের পর থেকে গরমটা কমতে থাকবে। এবং আবহাওয়াবিদদের মতে, ওয়ার্ল্ড মেটেরিয়াল অর্গানাইজেশনের মত অনুযায়ী এবং ভারতীয় মেটেরিয়াল ডিপার্টমেন্টের মত অনুযায়ী বলা হচ্ছে যে জুনের পর থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং টেম্পারেচার নেমে আসবে লা নিনার প্রভাবে। আচ্ছা, এটা একটা সাইক্লিক ব্যাপার আছে, অসিলেশনের ব্যাপার আছে।
অসিলেটিং একটা এফেক্ট এটা। মানে কখনো গরম আসবে, ঠান্ডা আসবে, গরম আসবে, ঠান্ডা আসবে। না ঠিক আছে, প্রকৃতি তো এইভাবে আসে। এটা হচ্ছে ম্যাক্রো লেভেলে। আচ্ছা, আরেকটা বিষয় আছে মাথায় রাখতে হবে, হিউম্যান ইন্টারভেনশন এবং ন্যাচারাল ফেনোমেনা। প্রকৃতি তার নিজের মতো করে উষ্ণ হয় আবার ঠান্ডা হয়। আমরা কিন্তু আইস এজের শেষ সময় আছি, ঠিক আছে? 10,000 বছর হলো আমরা একটা গ্লেসিয়াল স্টেজের মধ্যে আছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এখন একটা ভলকানিক ইরাপশন হলো, যেমন আইসল্যান্ডে ইরাপশন হয়েছিল বছর 2 আগে, তাতে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে সারা ইউরোপে 1 বছর তত কার্বন নিঃসরণ হয়নি। তো প্রকৃতির এই বিষয়টা খেয়াল রাখতে লাগবে। একটা ভূমিকম্প বা একটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে পরিমাণ শক্তি নিঃসরণ হয় এবং যে পরিমাণ মানে পৃথিবীর উপর প্রভাব বিস্তার করে, হিউম্যান ইন্টারভেনশন কিন্তু সেই জায়গায় এখনো যায়নি। আচ্ছা, তারপরেও কথা আছে লোকাল ফেনোমেনা, এই যে গ্রিন হাউস এফেক্ট, এইগুলির মধ্যে কি হচ্ছে, এই যে মানুষের যে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যে ব্যবহার, যে মানুষের প্রযুক্তির ব্যবহার, এর একটা এফেক্ট তো আছেই। কিন্তু বিজ্ঞানের এখনো নিশ্চিত নয় যে ঠিক গ্রিন হাউস এফেক্টের কারণেই আজকে এই পরিমাণ যে মানে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কিনা। কারণ তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে আবার কমছেও, ঠিক আছে? আমাদের সহ্য ক্ষমতার ক্ষেত্রে সেটা হচ্ছে পার্থক্য হচ্ছে। এই জন্য উনি বলেন না, মোহনবাবু যে বলেন যে হিউমিডিটি বেড়ে গেছে, ফিলস লাইক এর ব্যবধানটা বিরাট। 38 ডিগ্রি সেলসিয়াসে ফিলস লাইক 49 ডিগ্রি, একদম 11 ডিগ্রি বেড়ে গেছে। এই যে হিউমিডিটি মানে প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প আমাদের কি করছে, অস্বস্তি দিচ্ছে। এটারও কতগুলো কারণ আছে, যেমন পোলার রিজন থেকে একটা বায়ু প্রবাহ হয়, এটা হচ্ছে জেট স্ট্রিম আর পোলার স্ট্রিম। এবার জেট স্ট্রিমটা কি হচ্ছে, আমাদের কর্কটক্রান্তি রেখা বরাবর এমন একটা লেয়ার উপরে তৈরি করে রেখেছে যে এখান থেকে যে জলীয় বাষ্পগুলো উপর দিকে উঠে আর যেতে পারছে না, আটকে যাচ্ছে, ট্র্যাপে পড়ে যাচ্ছে। এই ট্র্যাপের কারণে কিন্তু জলীয় বাষ্প আমাদের পরিমাণ বেড়ে যাচ্ছে বাতাসে। কারণ এই কর্কটক্রান্তি রেখা বরাবর উপরে এত লেয়ার হয়ে আছে, এই লেয়ারটা বাধা দিচ্ছে তাকে উপরে উঠতে। কারণ আমরা জানি যে যখন জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, হাওয়া যখন গরম হয় সে উপর দিকে যায়, আর সেই জায়গাটা ভরাট করার জন্য ঠান্ডা বাতাস আসে। এবার বাতাসে উপরে না যেতে পারে, জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা কি হবে, সে তো আটকে যাচ্ছে এখানে। এই আটকে থাকার কারণে কিন্তু ফিলস লাইক ফ্যাক্টরটা অনেক বেশি কাজ করছে। ফলে মূল তাপমাত্রা এবং ফিলস লাইকের মধ্যে বিরাট ডিফারেন্স হয়ে যাচ্ছে। এইবার কি হচ্ছে, এখন মানুষের যে ব্যবহার সেটা হচ্ছে কি, এখন আগরতলা শহরের সমস্যা কি হচ্ছে, প্রচুর পরিমাণে এসি ব্যবহার করা হচ্ছে। গত 5 বছরে এসির মানে কেনা অনেক বেড়ে গেছে, ব্যবহার অনেক বেড়ে গেছে। হিসেব হচ্ছে এই যে ঘরের ভেতরে যে মোট তাপের পরিমাণ কিন্তু একই থাকছে, ঘরের তাপমাত্রা কমে যাচ্ছে, বাইরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এমনিতেই এসি ব্যবহারের জন্য বেড়ে যায়। ফলে আমরা যে ঘরে ঠান্ডা বোধ করছি ঠিক তার বাইরে কিন্তু অনেক বেশি গরম বোধ করছি। এছাড়া এত বেশি কনস্ট্রাকশন হচ্ছে, এই কনস্ট্রাকশনের পরে কি হচ্ছে, মানে হিট অ্যাবজর্পশনের ক্ষমতা কিন্তু প্রায় 95%, যে কংক্রিটের যে স্ট্রাকচার আছে, ঠিক আছে? ফলে তার থেকে কিন্তু আবার তাপ বিকিরণ হচ্ছে। ফলে সামগ্রিকভাবে ব্যাপারটা কিন্তু ওইখানে বেড়েছে। একদিকে হচ্ছে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একদিকে হচ্ছে নেচার তার নিজের মতো করে গরম হয় ঠান্ডা হয়, একটা ইকুইলিব্রিয়ামের মধ্য দিয়ে নেচার চলতে থাকে, সময় চলতে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। তার পাশাপাশি হিউম্যান ইন্টারভেনশন আছে। ম্যাক্রো লেভেলে যদি আমি কোনো পরিবর্তনকে দেখতে চাই, তখন দেখতে হবে যে পৃথিবীর মানে এই যে নিজস্ব গ্লোবাল যে চেঞ্জটা হচ্ছে, প্রকৃতি তার নিজের নিয়মে যে চেঞ্জ হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। আর মাইক্রো লেভেলে যদি আমরা দেখি, তখন দেখতে হবে যে মানুষের যে দৈনন্দিন ব্যবহার, প্রযুক্তির ব্যবহার এবং মানে এইটার উপর নির্ভর করে ব্যবহার করতে গিয়ে প্রকৃতির কথা কতটা আমরা মাথায় রাখছি। সেখানে প্রকৃতি কাটা যে আগরতলায় গাছ কেটে ফেলা হয়েছে, উনি বলেছেন প্রচুর পরিমাণে। ফলে গাছ থাকলে পরে যে আমাদের একটা মানে আবহাওয়ার একটা অনুভূতি, এটা তো চরম অনুভূতিটা আমরা পেতাম না, এখন সেই অনুভূতিটা পাচ্ছি আমরা। সেই বিষয়টাতে এখন কথা হচ্ছে যে সবাই তো বলে যে প্রকৃতির উপর বিভিন্নভাবে মানুষ অত্যাচার করছে এখন, আর প্রকৃতি এভাবে তার জবাব দিচ্ছে, এই যে বিভিন্নভাবে রুদ্র রূপ দেখাচ্ছে, আপনি সেটা আগ্নেয়গিরি বলুন, ভূমিকম্প বলুন, কোথাও বন্যা বলুন, কোথাও এই ধরনের তাপপ্রবাহ। এখন বাস্তবে পরিবেশ পরিবর্তনের জন্য মানুষ কতটা দায়ী বলবো? শুধু কি বাড়িঘর করার জন্যই মানুষ দায়ী, নাকি অন্যভাবে দায়ী আছে? প্র্যাকটিক্যালি এই যে পরিবেশ দূষণের বিষয়টা, এটা তো খুব বেশি অতীত ইতিহাস তার নেই। সেই শিল্প বিপ্লব এবং শিল্প বিপ্লবের উত্তরকালকে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখা যাবে যেদিন থেকে পৃথিবীর অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে জীবাশ্ম জ্বালানি ভূমিকা পালন করতে থাকে, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাচারাল গ্যাস ইত্যাদি, প্র্যাকটিক্যালি সেই সময় থেকে পৃথিবীতে একটা ভিন্ন ধর্মের পরিবেশের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে হিউম্যান বিং। এই যে মানুষের অগ্রগতি, এই অগ্রগতির ক্ষেত্রে মানুষ নানাভাবে তার যে বাস্তুতান্ত্রিক পরিবেশ সেটাকে পরিবর্তিত করেছে।
আমি যদি আজকে থেকে 150-200 বছর আগের কথা কল্পনা করি যে আগরতলা শহরের অবস্থাটা কেমন ছিল, তাহলে সেই সময়ে আগরতলা শহরের মূল চালিকা শক্তিটা ছিল সোলার। আচ্ছা, এই সোলারকে ব্যবহার করে আগরতলা শহরের জীবন জীবিকা বা লোকাল যে পরিবেশ সেটা কিন্তু চালিত হতো। অর্থাৎ ওই সময়ে প্রধান ড্রাইভিং ফোর্স ছিল কিন্তু সোলার এনার্জি। আচ্ছা, পরবর্তী সময়ে আমরা দেখলাম যে একটু মানুষ এগিয়েছে, তার জ্ঞান বিজ্ঞানটা বেড়েছে, সোলার এনার্জি মূল ড্রাইভিং ফোর্স চলে এলো, সাথে সাথে ন্যাচারাল অক্সিলারি এনার্জি, অর্থাৎ পাচা পতা সার, বৃষ্টি জলকে ব্যবহার করা, পশু শক্তিকে ব্যবহার করা, পেশি শক্তিকে ব্যবহার করা, ফলে এইখানেও চালিকা শক্তি হিসেবে থাকলো সান। আচ্ছা, পরবর্তী সময় আমরা দেখলাম এই সানের সাথে ন্যাচারাল অক্সিলারি ফোর্স তো আমরা পেলাম, চলে এলো ফুয়েল এনার্জি। এই যে ফুয়েল এনার্জি চলে এলো, আসার ফলে শহর এবং নগরগুলি এবং শিল্পাঞ্চলগুলি প্রধানত অপারেটেড বাই দ্য এক্সপেন্ডিচার অফ ফুয়েল এনার্জি। সোলার এনার্জি এখানে সাবডিউড, আর সোলার এনার্জির কোন রকম ভূমিকা রইল না, বিশেষ করে শহরগুলিতে। ফলশ্রুতিতে সরল বাস্তুতন্ত্রটা ধীরে 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 মানুষের ইন্টারফেয়ারেন্সের ফলে জটিল বাস্তুতন্ত্রে পরিণত হলো। এই জটিল বাস্তুতন্ত্রের এমন একটা আবর্তের মধ্যে মানব সভ্যতা আটকে গেছে, ইচ্ছা করলেও তার থেকে বেরিয়ে আসা যাবে কিনা সেটা কিন্তু একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন হিসেবে বিবেচিত হওয়া দরকার। যদি সময় আমি পাই, পরবর্তী সময় এর আর্গুমেন্ট দু একটা রাখার চেষ্টা করব। ঠিক, মানুষ বেরিয়ে আসতে পারবে কিনা বিশাল বড় প্রশ্ন, যে যেই আমরা আটকে গেছি, চক্রে আমরা আটকে গেছি, সেই চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা। এখন কথা হচ্ছে যে পরিবেশ অবনমনের যে প্রধান কারণগুলো কি কি, আর পাশাপাশি এই যে আমরা পরিবেশকে নষ্ট করছি, বা বলা হয় যে প্রকৃতিকে মানুষ প্রকৃতির উপর অত্যাচার করছে, প্রকৃতি তার নিজের নিয়মই চলছে, প্রকৃতি মানুষের বশীভূত নয়, কিন্তু মানুষ প্রকৃতির বশীভূত। এখন কথা হচ্ছে যে প্রকৃতিকে আমরা যে নষ্ট করছি সেগুলো হচ্ছে কিভাবে, ম্যাক্রো লেভেলে, যেটা বলছিলেন, ম্যাক্রো লেভেলে কিভাবে নষ্ট করছি, আর সেটাকে ক্ষতিপূরণটা আমরা কিভাবে করতে পারি? ম্যাক্রো লেভেলে যদি দেখুন, একটু বুঝতে লাগবে যে আমাদের মানুষের হিস্ট্রিক্যালি আমরা কিভাবে মুভমেন্টটা করছিলাম। আমরা যে শহর কেন্দ্রিক বিকাশের কথা বলছি, যার জন্য আমরা বলছি যে আইল্যান্ড এফেক্ট হোক, হিট আইল্যান্ড এফেক্ট হোক, বা যে ধরনের ইম্প্যাক্ট হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের রিজনে, এটা একটা হিস্ট্রি সবসময় বলেছে যে আমাদের এখন একটা কংগ্রিগেশনের টাইম চলছে। গ্রাম ছেড়ে আপনি প্রায়ই দেখবেন আমরা যে খুব হেলদি লাইফস্টাইলের কথা যেগুলি আমরা বলছি, এই সবগুলি কিন্তু গ্রামে এখনো অনেকটা ইনটেক্ট আছে। যা আমরা চাইছি, আমরা বলছি যেটা এটা আমরা নষ্ট করে দিয়েছি, সেটা কিন্তু গ্রামে এখনো আছে। আপনি ওই যেটা আমরা লাইফের প্রোগ্রামের আন্ডারে আমরা যেটা বলি যে আমাদের হেলদি লাইফস্টাইলের কথা, প্রায় ম্যাক্সিমাম জিনিস দেখবেন আমার গ্রামের লোকেরা এখনো ফলোই করছে। এখনো উনি যেটা বললেন যে আমাদের সোলার এনার্জি বেসড লাইফস্টাইল, ওটা আগরতলায় নেই কিন্তু আশেপাশে আছে। তার জন্য কিন্তু হিট ওয়েভের বা গরমের অনুভূতিটা হয়তো একটু কম হয়েছে, কিন্তু ওই জায়গার ফসলই বলেন আর লোকই বলেন, ওদের গরমের আমি দুদিন আগে যে ইলেকশনের সময় বাইরে ছিলাম, এই গ্রামাঞ্চলে খুব পাহাড় পর্বতে গরমের অনুভূতিটা কোনোভাবেই কম না হলে আপনি গাছটার নিচে বসেন। আমি লোকের সাথে কথা বলছিলাম, ওরা বললো দেখুন জঙ্গলে গাছই পাওয়া যায় না যে গিয়ে দাঁড়ানোর জন্য। আমাদের অনেক ওইটাও চেঞ্জ হচ্ছে। তো আমাদের যে এই যে ক্রপগুলি লাগানো হচ্ছে, মনোকালচার করা হচ্ছে, অনেকগুলি ট্রান্সফর্ম করা হচ্ছে, ল্যান্ডস্কেপটা চেঞ্জ করা হচ্ছে। তো ম্যাক্রো স্কেলে যদি দেখেন যে ধরনের আমাদের পরিকল্পনা ল্যান্ডস্কেপ লেভেলে হচ্ছে, ওইগুলি হয়তোবা ততটা মানুষকে স্বস্তি দিতে পারছে না। তো সুতরাং এইটা তো চলবে, আরো অনেক দিন চলবে, যতদিন আমরা অসহ্য হয়ে এই জিনিসগুলি ছেড়ে আবার ডিসপার্স হওয়া শুরু না করবো। শহর থেকে আজ নয়তো কাল নয়তো পরশু এটার প্রথম জিনিস হবে যে এই যে কংগ্রিগেশন হচ্ছিল, গ্রাম ছেড়ে পালিয়ে আসা। এখন আপনি দেখবেন এখানে যাকেই জিজ্ঞেস করবেন, কর্মজীবনের পর ও সব ছেড়ে গ্রামেই চলে যেতে চায়, গ্রামেই চলে যেতে চাইছে, জাস্ট কর্মজীবনটার জন্য, পেশার জন্য ওরা আটকে থাকছে। এটা একটা জিনিস। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা কি করতে পারি এই ব্যাপারটাতে, না এই ব্যাপারটা সব আমাদের যে লাইফস্টাইলের সাথে সাথে একটু কমিউনিটি লেভেলে। আজকে উনি যেটা বললেন যে এসির জন্য হচ্ছে, কিন্তু ঘটনা হলো যে আমাদের ঘরে যদি 4টা এসি থাকে, অ্যাটলিস্ট গরমের সময়টা আমরা 4টা এসিতে না ঘুমিয়ে একটা রুমে তো ঘুমাতে পারি, এটুকু অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্ট গুলি করলে হয়তো বা 1/3 তো আমি
ইম্প্যাক্টটা কম করতে পারলাম। মাইক্রো লেভেলেও ইম্প্যাক্টগুলি আমাদের কমিটি, যেমন অনেক জায়গায় আছে হিট, এইরকম গরমের সময় আমাদের যেরকম মানে শেল্টার বানানো হয়, হিট শেল্টার, যে আপনি 2, 4, 5টে মানে ঠান্ডা করার মতো লাগিয়ে লোকদেরকে ওইখানে রাতটা ঘুমানোর জন্য। কারণ আপনি যদি এফিশিয়েন্ট স্লিপ না পান তাহলে আপনার আলটিমেট এফিসিয়েন্সিও নেক্সট ডেতে পাওয়া যাবে না। তো আমাদের পুরো সিস্টেমটাই কোলাপস হয়ে যাবে। তো মাইক্রো লেভেলে মনে হবে একজন মানুষ কি করছে, কিন্তু ম্যাক্রো লেভেলে যদি সবাই আমরা এরকম কমিউনিটি লেভেল অ্যাপ্রোচগুলিকে একটু স্ট্রেংথেন করতে পারি, তার জন্য ওই যে হিট শেল্টার, কুলিং সেন্টার, ওই যে ধরনের, বাট মানে ভালনারেবল যারা আশেপাশে অ্যাটলিস্ট, যেটা বললাম আমি, ছোট বাচ্চারা বিশেষ করে এবং বয়স্ক মহিলারা, এদেরকে কিন্তু হিট শেল্টার গুলিতে নিয়ে গিয়ে কিছুদিন অ্যাটলিস্ট রাখা উচিত যখন এরকম কন্ডিশন হয়। ওকে, প্রদীপবাবু, এই যে আমরা বলছি, ধরুন এই যে বিগত কয়েক দশক, না বলবো না, হয়তো 1-2 দশক ধরে এই যে বছরের এই সময়টাতে, গ্রীষ্মকালের এই সময়টাতে ভীষণভাবে এই যে তাপপ্রবাহ হচ্ছে, গত বছরও ঠিক এই ধরনের পয়লা বৈশাখের দিন ভীষণ হাঁসফাঁস করা গরম পড়ছিল এবং তার আশপাশে পড়ছিল। এখন কথা হচ্ছে যে আমরা তো একদিকে জানি যে গ্রীষ্মকাল আসবে, এখন এইভাবে গরম পড়বে, আমরা কিভাবে সতর্ক থাকি, কমিউনিটি কিভাবে সতর্ক থাকে, এবং কমিউনিটির কিছু করার থাকে কিনা আগে থেকে সেফ সাইডে থাকার জন্য বা একটু রিলিফ পাওয়ার জন্য কোনো কিছু আমরা কি দায়িত্ব নিতে পারি কিনা? কমিউনিটি ব্যাপারটা তো খুব বিতর্কিত, কাদের নিয়ে আমরা কমিউনিটি বলবো। আজকে যারা এসি ঘরে, মানে বড় স্ট্রাকচারের মধ্যে, এসির মধ্যে থাকছে তারা কি যারা বস্তিতে থাকছে তাদের কথা ভাবছে, বা আমাদের অর্থনীতি কি পারমিট করবে ওদের কথা ভাবার জন্য? সেটা তো একটা বড় প্রশ্ন না। এটা তো সোশ্যালিজম নয় তো আমাদের এখানে যে সবাই সবার কথা ভাববে। এখানে কি হচ্ছে, ব্যক্তিতান্ত্রিক ব্যাপার, পরিবারতান্ত্রিক ব্যাপার। তো সেখানে ব্যাপারটা হচ্ছে কি, কমিউনিটি ফিল করার, মানে কমিউনিটি সেন্সটা তৈরি হওয়ারও তো ব্যাপারটা আছে না। আজকে কি হচ্ছে, আগরতলা শহরের মোটামুটি পপুলেশন হচ্ছে এখন 4,80,000 সরকারি হিসেবে, সংখ্যাটা হয়তো 5.5 থেকে 6 লাখ হবে, মানে কর্পোরেশন এরিয়াতে। কিন্তু বিলোনিয়া, সাবরুম, কৈলাসহর, ধর্মনগর, উদয়পুর, যে অন্যান্য যে গন্ডাছড়া বা আরো যে অন্যান্য যে মফস্বল শহরগুলো, সেখানে পপুলেশন কতটা আছে, এবং সেখান থেকে কিন্তু একটা ফ্লো সবসময় আগরতলা শহরে আছে। আগরতলা থেকে আবার অনেকে কলকাতায় যাচ্ছে, কলকাতা থেকে অনেকে মুম্বাই যাচ্ছে। এই যে একমুখী যে ফ্লোটা হচ্ছে, ইউএসএ তে কি হয়, অনেক স্যাটেলাইট টাউনশিপ তৈরি হয়েছে, সেখানে সমস্ত সুবিধাগুলি পাওয়া যায়। বলে সেখান থেকে মানুষকে শিফট করে নিউ ইয়র্কে আসতে হয় না, তাকে শিকাগোতে আসতে হয় না, ক্যালিফোর্নিয়াতে আসতে হয় না, সে ওই জায়গাতে সবকিছু পাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, কোথায়, আগরতলায় ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু আপনি কি বিলোনিয়া, সাবরুম বা সোনামুড়াতে কোনো ফ্ল্যাট কনস্ট্রাকশন হচ্ছে দেখবেন? সেখানকার লোকজন যাদের পয়সা করে আসছে তারা কিন্তু আগরতলায় চলে আসছে। তো একমুখী যে অর্থনীতি, সেই অর্থনীতি এই সমস্যাটা থাকবেই, এবং সেখানে যাদের হাতে টাকা আছে ওদের তো আসলে এখানে কেনাটা তো আটকানো হচ্ছে না। লোকে 10টা গাড়ি কিনতে পারে যদি পয়সা থাকে। সেখানে তো এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে তুমি যতই টাকা খাও তোমার 2টোর বেশি গাড়ি কিনতে পারবে না, 2টোর বেশি ফ্ল্যাট করতে পারবে না, বাড়ি করতে পারবে না। লোকে 10টা 15টা ফ্ল্যাট করতে পারে। সম্পদ তো কিছু লোকের কাছে এত বেশি আছে এবং এত বেশি কনজিউম করছে, ফলে তাদের দায় তো অনেক বেশি। সবাই মিলে কিন্তু পরিবেশকে দূষণ করছে, নষ্ট করছে, বাট এভাবে দেখলে হবে না। আজকে যে জঙ্গলে আদিবাসীরা আছে, তারা জঙ্গল কতটা কাটে, তার চেয়ে তো অনেক বেশি জঙ্গল কেটে ফেলছে বিভিন্ন কোম্পানিগুলো কনস্ট্রাকশন করার জন্য, মানে বিভিন্ন যে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য করে দেখছে, বড় বড় ফার্ম তৈরি করছে। আমাদের দেশে অতটা নয় অবশ্য, জঙ্গল কেটে করে ফেলছে। আমি তো ইতে গেছিলাম, যে কি বলে, ওই যে সাউথ আমেরিকা যখন গেছিলাম, দেখেছি যে অ্যামাজনের অনেকটা অংশ কেটে ফেলেছে। কেন? সেখানে চাষ হচ্ছে, নার্কোটিক্স থেকে শুরু করে আরো অনেক কিছু চাষ হচ্ছে। সরকার সব জানে, কিন্তু সরকার অ্যালাউ করছে ব্যাপারটা, কারণ সেখানে অনেক টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে। তো এই যে আমাজন হচ্ছে অক্সিজেন ভান্ডার, সেরকম ইন্দোনেশিয়াতে আছে রেইন ফরেস্ট, যেটা ভারতেও আছে অনেকটা পশ্চিমঘাট পর্বতমালার দিকে। তো এগুলি কি হচ্ছে, এগুলি ওখানকার যে স্থানীয় বাসিন্দা যাদেরকে আমরা জনজাতি বলি বা আদিবাসী বলি, এরা কিন্তু বনকে, জঙ্গলকে রক্ষা করে রাখতে চায়। এই ত্রিপুরাতে কিন্তু সাধারণ আদিবাসীরা কিন্তু অতটা ক্ষতি করে না অরণ্যের, যতটা বাইরে থেকে করা হচ্ছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে এখন ত্রিপুরাতে বনাঞ্চল প্রায় মানে ধুধু করছে, 53% কেটে ফেলা হচ্ছে। গত 30 বছরে ত্রিপুরার যে বনাঞ্চল ছিল 30 বছর আগে, তার 53% অলরেডি কেটে ফেলা হয়েছে। এবং সেখানে কি হচ্ছে, রাবার প্ল্যান্টেশন হচ্ছে। তাতে কি হচ্ছে, ইকোসিস্টেম কিন্তু ডিস্টার্ব হচ্ছে। সেই জঙ্গলে যে সিস্টেমটা ছিল, ইকোসিস্টেম, কারণ ন্যাচারাল যে গ্রোথ যে ফরেস্টের, সেটা তো আর হচ্ছে না, জোর করে অন্য প্ল্যান্টেশন হচ্ছে। এমন ধরনের প্ল্যান্টেশন হচ্ছে, ইউক্যালিপটাস বা ওই যে মানে সরল বর্গীয় যে গাছগুলি, দ্রুত বাড়ে যে গাছগুলি, সেগুলি লাগানো হচ্ছে অর্থকরী লাভের হিসাব করে। শাল সেগুলো ত্রিপুরা অরিজিনাল গাছ ছিল না, ঠিক আছে? তো এখন এমন ভাবে করলে কি হচ্ছে, প্ল্যান্টেশন যদি অরিজিনাল গাছগুলো না করে, যদি এরকম ভাবে প্ল্যান্টেশন অর্থনৈতিক চিন্তা করে, তাহলে এই তো সমস্যা হবেই।
এবং বলা ছিল যে স্মার্ট সিটি প্রকল্পে গাছ যতটা কাটা হচ্ছে তার 10 গুণ গাছ লাগানো হবে। বাস্তবে সেটা হয়নি, যাও লাগানো হয়েছে তারও কোনো যত্ন করা হয়নি, অধিকাংশ গাছ মরে গেছে। কটা গাছ বেড়েছে না, কিন্তু কথা হচ্ছে একটা পুরনো গাছ যে যদি কাটা হয় তাহলে সেটাকে তার ভরপাই করতে কতগুলো গাছ লাগাতে হবে এবং কত বছর সময় লাগবে। এত গাছ কাটার কি সত্যি দরকার ছিল? 1 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে উন্নয়ন মানেই কি এত ধ্বংস, যে কোল্যাটারাল ড্যামেজটা কত হচ্ছে এটা তো মাথায় রাখতে হবে। পরিবেশকে কতটা ধ্বংস হচ্ছে, যে হিমালয় পাহাড়, আমি একটু অন্যদের কথা বলতে দেব, এই যে বিভিন্ন টানেল তৈরি হচ্ছে, হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত, ঝুরঝুর করে ভাঙা পর্বত, কিন্তু হিমালয় একটা নতুন 4.5 কোটি মাত্র, 4.5 কোটি হচ্ছে হিমালয়ের বয়স, ঠিক আছে, এত এত একটা নতুন পাহাড়, এটা ভালো করে তৈরিও হয়নি পাহাড়টা। সেটার ভেতর দিয়ে যে টানেলগুলো করা হচ্ছে, যে ভাইব্রেশন হচ্ছে টানেল করার সময়, তাতে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে পাহাড়ের। এবং এর ফলে কি হচ্ছে, যে বন্যা হলে প্রচন্ড বন্যা হচ্ছে, ধস নামছে, ঘন ঘন ধস নামছে, ভেঙে পড়ছে, এই ব্যাপারগুলি ঘটছে। তো এই যে ডেভেলপমেন্ট যেটা হবে, মানে ডেভেলপমেন্ট নামে যেটা হচ্ছে ডেভেলপমেন্টের নামে, সেটা যদি কোল্যাটারাল ড্যামেজ অনেক বেশি করে, তাহলে ভবিষ্যতে কিন্তু তার মাসুল দিতে হবে। ঠিক সেরকম ভাবে নগরায়ন যেটা হচ্ছে, প্ল্যান্ড যদি না হয় নগরায়ন, তাহলে উষ্ণায়নও হবে। আমি বলছি যে মাইক্রোওয়েভেল হিউম্যান ইন্টারভেনশনে যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, সেটাকে সুষ্ঠু পরিকল্পনা যদি করা না হয় তাহলে হবে না। যেমন কার্বন এমিশন নিয়ে তো অনেক বৈঠক হয়েছে, প্যারিসে যে এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্ট কোনো কিছু মানা হয়নি। এমন বাণিজ্য পরিকল্পনা হয়েছে বিশ্বব্যাপী যে 2030 সালে প্রায় 30% আরো বেশি হয়ে যাবে কার্বন এমিশন। কার্বন এমিশন কমবে না, কারণ পরিবেশবিদরা একরকম প্ল্যান করছে, পরিবেশ সংক্রান্ত শীর্ষ সম্মেলনে একরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তারপরে বাণিজ্য সম্মেলনে সম্পূর্ণ বিপরীত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং দুনিয়াটাকে তো অর্থনীতি চালায় না, সেজন্য দেখা যাচ্ছে কি বাণিজ্য চুক্তি যেটা হচ্ছে তার রূপায়ণটাই বেশি হচ্ছে, পরিবেশকে রক্ষা করার রূপায়ণ হচ্ছে না। ফলে আগামী দিনে মানে ওই ঢাকি শুদ্ধ বিসর্জন হওয়ার দিকে যাচ্ছে আর কি সবকিছু। ওকে, খুব ভয়ানক ব্যাপার, ভয়ানক কাহিনী শোনাচ্ছেন আপনারা। সত্যি মানে এই যে হাসপাস করা গরম, বা এই যে বলা হয় যে কাঠ ফাটা গরম, এর থেকে মানুষ কিভাবে রেহাই পাবে? এখন বলা হয় তো জলবায়ুর পরিবর্তন ঘটছে দিন দিন, এর থেকে কি মানে বেরোনোর উপায় কি মোহনবাবু? জলবায়ুর যেভাবে পরিবর্তন ঘটছে আমাদের কারণে, এর ফলে যে অবস্থায় আমরা মানব সভ্যতা উপনীত হয়েছি, অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমার যে এর থেকে বেরোবার আর কোনো পথ নেই। আমরা মাকড়সার জালের মধ্যে জড়িয়ে গেছি। আমি 2-3টি উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন জায়গার মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। আপনি ধরুন, এই যে প্রদীপ্তবাবু বললেন প্রচন্ড গরম, এসি ব্যবহার করাচ্ছে, প্রচন্ড গরম, আপনি কি ব্যবহার করলেন? এসি। এসিতে কুলিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? সিএফসি। তো সিএফসি কি করে? গ্লোবাল ওয়ার্মিং করে। গ্লোবাল ওয়ার্মিং যদি হয় তাহলে পোলার বরফ গলতে শুরু করবে। যদি পোলার বরফ গলে তাহলে মিথেন বার্ফ গলতে শুরু করবে। যদি মিথেন বার্ফ গলে তাহলে মিথেন তৈরি হবে, আবার গ্লোবাল ওয়ার্মিং। তাহলে আপনি এখন বাঁচার জন্য কি এসি ব্যবহার করবেন কি করবেন না? আপনাকে তো আজকে বেঁচে থাকতে হবে, তারপর আগামী দিন। তাহলে এই যে আপদকালীন এন্ডেঞ্জার সিচুয়েশন, এই হট ওয়েভ থেকে বাঁচার জন্য যাদের আর্থিকভাবে সমৃদ্ধ তারা তো এসি ব্যবহার করবে। তাহলে এর একটা কনসিকুয়েন্স থেকে যাচ্ছে। 2 নম্বর একটা উদাহরণ দিই, যেমন ধরুন অধিক ফসল উৎপাদন চাই, এটা থেকে অস্বীকার করা যাবে না। আমাদের দেশে প্রথম কৃষি বিপ্লব হয়ে গেছে, দ্বিতীয় কৃষি বিপ্লবের জন্য আমরা চেষ্টা করছি, আমাদের ডিমান্ডও হয়তো রয়েছে। অধিক ফসল উৎপাদন, তার ফলটা কি হবে? অধিক CO2, অধিক মিথেন, অধিক নাইট্রাস অক্সাইড, দ্যাট ইজ গ্রিন হাউস গ্যাস। এইবার এইগুলি যখন জেনারেট হবে ক্রপল্যান্ড থেকে, তারা কি করবে? জলবায়ু পরিবর্তন করবে। এবার জলবায়ুর যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? গ্লোবাল ওয়ার্মিং হবে, গ্লেসিয়ারগুলি গলতে শুরু করবে এবং সি লেভেল রাইজ করবে, আর সমুদ্রের অ্যাসিডিফিকেশন হবে, অম্লায়ন ঘটবে। যদি এই 4টা ইভেন্ট তৈরি হয়ে যায় তাহলে ক্রপল্যান্ডে যে আপনি অধিক ফসল পাচ্ছিলেন, ক্রপল্যান্ড কিন্তু উইল বিকাম স্টেরাইল, সেখানে কিন্তু ক্রপ উৎপন্ন হবে না। আপনি একদিকে জেনারেট করতে চাইছেন, তার কনসিকুয়েন্সের ফলে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন যদি হয় তাহলে 4-5টা ঘটনা ঘটবে, আবার কিন্তু উৎপাদন মার খেয়ে যাবে। 2 নম্বর 2টা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ আমি আপনি দিই, বিজ্ঞান এবং প্রযুক্তির হাত ধরে প্রতি বছর পৃথিবীর বাতাসে প্রায় হাজার হাজার কম্পাউন্ড নতুন তৈরি হচ্ছে এবং আসছে। আমরা যারা এই 4 জন রয়েছি,
প্রত্যেকের বাড়িতে কম বেশি নানা কারণে কসমেটিক্সের ব্যবহার আছে। এই যে কসমেটিক্সের মধ্যে যে কম্পাউন্ডগুলি ব্যবহার করা হয়, বিজ্ঞানীরা এবং প্রযুক্তিবিদরা দেখেছে সেটা মানুষের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না। আমি ধরে নিলাম যে একটা ভালো ব্র্যান্ডেড জিনিস, সেটা একটা পারপাস ক্ষতি করছে না, কোনো রকম ক্ষতি তৈরি করে না। এবার আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এর কনসিকুয়েন্স কোথায়? বিজ্ঞান ওই জায়গাটাতে যেতে যেতে 5-10 বছর সময় লেগে যাবে, তার যে জায়গাতে ক্ষতি করে যাচ্ছে সে। আপনি কসমেটিক্স ব্যবহার করলেন, বেসিনে জল দিয়ে রিন্স করলেন, ওয়াশ করলেন, সেটা আউটলেট দিয়ে বেরিয়ে গেল, নর্দমা হয়ে নদী হয়ে সমুদ্রে গেল। ওইখানে কচ্ছপের কিন্তু জীবনের কাম শেষ। সফট কেমিক্যালস হুইচ ওয়ান ইজ লেস হার্মফুল টু হিউম্যান বিং, কিন্তু সেটা যখন কচ্ছপের জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, কচ্ছপের বংশধারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে কোথায় আপনি একজন মিঠুন চক্রবর্তী বলে না, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, কোথায় কসমেটিক্স আপনি ব্যবহার করছেন আর কোথায় গিয়ে কনসিকুয়েন্স। কারণ আমি আপনাকে বলি, আমার শৈশবকালে আমি দেখেছি, আমার খোয়াইতে মূলত বাড়ি, যে প্রতিদিন সন্ধ্যার সময় শত শত বস্তা কচ্ছপ কাশি আমাদের শহরে আসতো বাংলাদেশ থেকে। এবার বাংলাদেশের গভর্নমেন্ট তার ব্যান করে দিয়েছে, সেটা হত্যা করা যাবে না। আমাদের রাজ্য ব্যান করে দিয়েছে গত 25 বছর ধরে, কিন্তু কচ্ছপের সংখ্যাটা কমছে কেন? সেটাকে অনুসন্ধান করতে 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 গিয়ে আমি যতটুকু তথ্য পেয়েছি, দেখা গেছে তার মূল কারণটা কিন্তু ওয়াটার পলিউশন নয়, সেটা হচ্ছে শহরের নাগরিকরা যে কসমেটিক্স ব্যবহার করে তার ফলশ্রুতিতে কিন্তু ওই কচ্ছপের বংশধারা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যা ক্রিয়া করবেন পরিবেশের মধ্যে, কোথায় গিয়ে এফেক্ট আসবে সেটা বিস্তার খুঁজে বার করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। এখন কথা হচ্ছে সেই জায়গাটাতে যে মানুষের যে কারণে, সেই ঘুরে ফিরে মানুষ কোনো না কোনো ভাবে দায়ী। তো মানুষের যে কারণে এখন কসমেটিক্স ব্যবহার করা বন্ধ করে দেবে মানুষ, এটা আমরা কল্পনাও করতে পারি না। তার জন্য মাকড়সা জাল বলছিলেন। ঠিক। আমরা যদি গাছ কাটার কথায় আসি, সাধারণভাবে সবাই যে জিনিসটা বোঝে সুবহাজি বাবু, যে গাছ কাটা হচ্ছে, এবং গাছ কাটাটা সাধারণ মানুষ বোঝে যে গাছ কাটলে পরিবেশের ভালো। এখন ভালো না খারাপ? গাছ কাটাটা পরিবেশের জন্য ভালো না খারাপ হচ্ছে? এখন গাছ কাটাটা যদি খারাপ হয়, তাহলে গাছ কাটার পরিবর্তে আমরা কি করতে পারি, আমরা কি করছি? গাছ কাটা খারাপ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এটা কিন্তু কথা হলো যে আমরা কতটুকু অবধি অ্যালাউ করব। কোনো কিছুই একটা সীমিত থাকলে, মানে থ্রেশহোল্ড অবধি কোনো কিছুই ততটা খারাপ হতে পারে না। এখন আধুনিকীকরণের জন্য যে কতটা আপনি কাটতে পারবেন, সে দেখুন, বলতে গেলে জিনিসটা এরকম হয়ে গেছে যে আমরা যেটা যখন বেনিফিট বা লসটাকে ক্যালকুলেট করি, ওটা করতে গিয়ে সবটা ইকোনমিতে কনভার্ট হয়ে গেছে। আমাদের বিজ্ঞানীদেরও একটা হয়তো বা বলতে পারবেন কমিয়ে আছে এখন। আমরা মানে যে যেগুলিকে ইকোনমিক্যালি কোয়ান্টিফাই করা হয়নি, যেটাকে আমরা ইকোসিস্টেম সার্ভিসেস বলি, যে সার্ভিসগুলির কথা এত সময় বলছি, পরিবেশ থেকে কি পাওয়া যাচ্ছে, যতদিন আমরা ওইটাকে ক্যালকুলেট করে সবাইকে বলতে না পারবো যে আপনি যে ফ্রিতে ভালো হাওয়া নিচ্ছেন, পরিবেশকে দূষণ করছেন, এগুলি সব ইকোসিস্টেম। শুদ্ধ জল, বিশুদ্ধ জল, আজকে এই কিনা 10 টাকা দামের 1 লিটারের জল কেনা, এটা ফ্রিতে আমরা সবাই, আপনি জাস্ট ক্যালকুলেট করে দেখলে যে কতটা ফ্রি জল আমরা আগে কুয়া থেকে হোক বা ফ্রিলি আমরা হ্যাঁ। তো সেই জিনিসগুলিকে কোয়ান্টিফাই করে বললে আমার মনে হয়, তাহলে হয়তোবা যেটা অনেকেই এখন শুরু করেছে গ্লোবালি, যে বাস্তুতন্ত্রের কথা যেটা হলো, ওইটা একা করে তো জলটাও পাবো না, গাছের কোনো বেনিফিটও পাবো না, কিন্তু ওইটা ওই বাস্তুতন্ত্রটাকে ইনটেক্ট রাখলে, ডিফারেন্ট বাস্তুতন্ত্র থেকে যে বেনিফিটটা আছে, ওইটাকে আমাদের হয়তোবা ইকোনমিক্যালি বলতে হবে। এখন আর কোনো রাস্তা নেই যে এই ডেভেলপমেন্টকে আটকানোর জন্য, একটাই যে আমরা যেটা ক্ষতিটা করছি একটা বড় গাছ কেটে, আর যে ভালো রাস্তাটা বানিয়ে ফিউল এফিসিয়েন্সি দেখিয়ে যে আমরা এখন আজকে কুমারঘাট থেকে এখানে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টায় চলে আসি। তো এটা ডেফিনেটলি ফুয়েল এফিসিয়েন্সির ব্যাপার আছে, আমাদের সময়ের ব্যাপার আছে, ওইগুলিকে ক্যালকুলেট করলে একটা ইকোনমির ব্যাপার আছে। ওই যতগুলি গাছ কাটা হয়েছে আর যা বেনিফিট ছিল ওইটাকে ইকোনমিক টার্মে কনভার্ট না করলে, এখন আমাদের সে ল মেকারই হোক বা ডেভেলপমেন্টাল এজেন্সি হোক, ওরা কেউ মানবে না। মানে এটাই একটা রাস্তা আমার মনে হয়। আমরা যে বলছি পরিবেশবিদরা আলাদা করে প্ল্যানিং করছে, ডেভেলপমেন্টাল এজেন্সি, ইকোনমিস্টরা আলাদা করে করছে, কারণ হলো সবটাই তো ইকোনমি ড্রিভেন ডেভেলপমেন্ট আজকের দিনে। কেউ তো ওইভাবে ভাবছে না যে আমাদের কতটা লাভ ক্ষতি। আমরা যদি সোজা সাপটা দেখি, বলা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের যে রাস্তার দুপাশে গাছগুলো কাটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে সেগুলো, এই যে আমরা এক্ষুনি টিভি স্ক্রিনে আমাদের দর্শক বন্ধুরা দেখলো যে রাস্তার পাশে গাছগুলো কাটা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে রাস্তার পাশে তবুও গাছ আছে, কিন্তু
মাঝে যেখানে বনাঞ্চল সেখানে উপর থেকে দেখলে দেখা যায়, বা যারা হেলিকপ্টার করে আসেন কখনো হয়তো ধর্মনগর থেকে, ওনারা বলেন যে মাঝখানে বেয়ার ল্যান্ড, সেখানে একদম পুরো ফাঁকা, গাছ নেই। এখন কথা হচ্ছে যে গাছ, একটা গাছ কেটে যে 10টা গাছ লাগানো হচ্ছে বা লাগানোর প্রয়াস চলছে, সেটা কি ওই বেয়ার ল্যান্ডে লাগানো সম্ভব হচ্ছে, নাকি সেটা রাস্তার আশপাশেই একটু লাগিয়ে? জঙ্গল বাঁচানোর জন্য একটা সব থেকে বড় আমাদের গভর্নমেন্ট নিয়েছিল যে এই যে পাট্টা ল্যান্ডের কনসেপ্টটা, যেখানে বলা হয়েছিল যে এই যে ভেতরে ভেতরে বলছিলেন যারা আদিবাসীরা বা বনাঞ্চলে যারা থাকছেন তারা র্যাম্পেন্ট ডিস্টার্ব করছে, সেজন্য ওদেরকে ডেজিগনেটেড জায়গা দিয়ে দাও, যেটা ওরা কাল্টিভেট করবে, সেটেল হয়ে যাবে, বাকি জায়গাগুলি নষ্ট হবে না। এখন কি হচ্ছে, ত্রিপুরা এই জায়গাগুলি যেগুলি বললেন ওইগুলিতে ঝুম কাল্টিভেশন হচ্ছে, ওই যেটা খালি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। আরেকটা হলো যে ফরেস্ট যেটা ছিল, যেটাকে আমরা ফরেস্ট, ওইটা ফরেস্টটা অ্যাকচুয়ালি জঙ্গলে কনভার্ট হয়ে গেছে। জঙ্গল মানে হলো এটা হার্ব শার্ব, যে ফরেস্টের একটা জিনিস হলো যে আপনি 3 স্টোরি লেয়ার পাবেন, উপরে বড় গাছগুলি থাকবে, মধ্যে আরেকটু গাছ থাকবে, নিচে আরেকটু ছোট গাছ থাকবে। এখন এরকম বন আপনি মানে প্রোটেক্টেড এরিয়ায় হয়তো বা কিছু কিছু আমাদের জায়গায় দেখতে পাবেন, ন্যাশনাল পার্ক বা সেঞ্চুরিগুলিতে, বাকি কোনো জায়গায় খুব কম হয়ে গেছে। কারণ হলো বড় গাছগুলিকে, যেটা বললেন রিপ্লেসমেন্টটা তো বড় গাছটা কাটার পর আরেকটা বড় করার জন্য হয়তো আমরা লাখ লাখ গাছ লাগাচ্ছি, কিন্তু তার থেকে আমার মনে হয় এটাকে আরো যদি আমরা 10% যা লাগানো হচ্ছে তার লাগাতো, তারপর ওইটাকে প্রোটেক্ট করে বড় করার জন্য যেটা বাকি টাকাটা খরচা করতো, আমাদের সত্যিই আমরা অনেকটা দেখতে পারতাম। এখন 10 টাইমস না, এখন 100 টাইমস রিপ্লেসমেন্ট হচ্ছে, কিন্তু রিপ্লেসমেন্টের গুলি সার্ভাইভালের যখন দেখবেন, সার্ভাইভাল তো 2% 3%ও নেই, লাগানো অবধি হচ্ছে। তার থেকে আমার মনে হয় বৃক্ষরোপণ হচ্ছে, আর সেটা বড় আর হচ্ছে না। তো বৃক্ষরোপণটাকে কম করে যাই লাগানো হচ্ছে, যদি এটাকে আমরা 80-90% অবধি সার্ভাইভ করাতে পারি, বড় করে তুলতে পারি, তাহলে এই রিপ্লেসমেন্ট গুলি অনেকটা ডেফিনেটলি ঠিক হবে। ওকে, আরেকটা জিনিস এখানে এই যে গাছ যে লাগানো হচ্ছে, গাছ কাটা হচ্ছে, বিরাট বড় একটা বটবৃক্ষ কাটা হচ্ছে, আর সেখানে কি গাছ লাগানো হচ্ছে? পাম ট্রি লাগানো হচ্ছে রাস্তার মাঝখানে। সেটা কি আলটিমেটলি কি পারপাস সলভ করছে? না, এটা তো অবশ্যই নয়। মানে ওই যে সৌন্দর্যের জন্য যেটা লাগানো, ওইটা তো পারপাস সলভ করছে না। কিন্তু টেকনিক্যালি একটু বোঝার ব্যাপার আছে এখানে, কেন রাস্তার ধারে আমরা বড় গাছ লাগাই না। এখন দেখবেন কোন ন্যাশনাল হাইওয়ে পৃথিবী জোড়া ওইটার মধ্যে পাশে কোনো বড় গাছ লাগানো হয় না, যেটার ক্যানোপিটা রাস্তার উপরে চলে আসে। কারণ ওইটা করলে রাস্তার যে আমরা যে ওই বিন্দু বিন্দু জল বৃষ্টির পর পড়বে, সেটার থেকে যে ক্ষতিটা হবে, মাইক্রো রিল ইরোশন শুরু হবে, ওইটা দিয়ে রাস্তাটা যদি 10 বছর এটার লাইফ হয়, এটা কম হয় 7-8 বছর, আবারও সেই ইকোনমি মানে ব্যাপার। তো রাস্তাটার লাইফটাকে বাড়ানোর জন্যই বেসিক্যালি রাস্তার উপরে ক্যানোপি দিয়ে ঢেকে করা হয় ছোট ছোট জায়গায়, অথবা একটু দেখানোর জন্য, কিন্তু লং টার্মে হয় না। তো তার মানে কি রাস্তার পাশে গাছ লাগাবেন না? হ্যাঁ, এখন যদি আপনি 20 মিটার মানে চওড়া রাস্তা বানান, তাহলে এটাকে যদি আপনি ঠিক কম্পেনসেট করতে হয়, তাহলে আরো হয়তোবা দু সাইডে আরো 20 মিটার না হয়ে 40 মিটার ল্যান্ড আপনার অকুপাই করা উচিত। ওইখানে আপনি রাস্তার যে দূষণ থাকে ওইটাকে আটকানো, যেমন শব্দ দূষণ, পরিবেশ দূষণ, যে ইসের থেকে এক্সস্ট হয়, কম্পেনসেট করার জন্য ওই জিনিসটা তো আর আমরা করছি না। যেটা বিদেশে আপনি গেলে অনেক জায়গায় দেখতে পারবেন কি লাগানো হয়, বাঁশ গাছ প্রচুর লাগানো হয় রাস্তার পাশে অনেক জায়গায়, মানে যেটা বলা হয়েছিল ব্যাম্বু মিশনে করা হবে, কিন্তু কতটুকু করা হচ্ছে? কারণ বাঁশ খুব অ্যাকোস্টিক, ও খুব শব্দ দূষণ আটকায়, খুব ফাস্ট গ্রোয়িং। আপনি করুন না, এটা দিয়ে অনেক কিছু আমরা পাল্প ইন্ডাস্ট্রি হোক, কারণ ফাস্টেস্ট গ্রোয়িং স্পিসিস, সবকিছুতে কাজে লাগছে। প্রদীপবাবু, এই যে আমরা এত কিছু আলোচনা করছি, বেসিক্যালি আগরতলার মতো ছোট্ট শহরে বসে আমাদের বেসিক্যালি কি কিছু করার আছে? আপনি এল নিনোর কথা বলছিলেন, একে পৃথিবী জুড়ে এই পরিবেশের মধ্যে বা জলবায়ু পরিবর্তনের মধ্যে আগরতলা শহর বা ত্রিপুরা রাজ্যের বা আমাদের গভর্নমেন্ট বলুন বা সরকারি আমলা বলুন, যারা এগুলোকে ইমপ্লিমেন্ট করছে ওনাদের বলুন, দপ্তরগুলো বলুন, আমাদের সাধারণ মানুষদের কিছু কি করার আছে বেসিক্যালি, নাকি সবটাই আমরা ছেড়ে দিয়েছি, যা হবে তাই হচ্ছে? আমাদের দেশের সিদ্ধান্তগুলো কারা নেয়? ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সিদ্ধান্ত নেয় এবং সেই মোতাবেক রাজনীতিবিদ এবং ব্যুরোক্রেটরা সেগুলো পালন করে। এই অবস্থায় আছে সবকিছু। পরিবেশ নিয়ে যখন কিছু কথা হয়, তখন সবচেয়ে বেশি কথা বলে রাজনীতিবিদরা, তারপর বলে ব্যুরোক্রেটরা, শেষে 2 লাইন পত্রিকায় দেখবেন টেকনোক্রেট একজন কি বলেছে, একজন বিজ্ঞানী বা একজন গবেষক কি বলেছে সেটা লেখা আছে। মানে ওই কথাটার গুরুত্ব নেই। মানে পদে ক্ষমতায় যে উচ্চ স্তরে আছে সে কি বলেছে, মিডিয়াও কিন্তু সেটাকেই বড় করে হাইলাইট করছে।
আর শেষে কি হচ্ছে, মানে প্রধান অতিথি হিসেবে হয়তো কোনো একজন বিজ্ঞানী এসেছিলেন, তার কথাটা ছোট করে দেওয়া আছে। তো প্রতিটা ক্ষেত্রে যখন কোনো পরিকল্পনা নেওয়া হয়, তখন পরিকল্পনার বিষয়ের যিনি এক্সপার্ট, তার থেকে কিন্তু ভূমিকা বেশি থাকে হচ্ছে ব্যুরোক্রেট, মন্ত্রী এবং সবার উপরে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। ফলে যা হবার তাই হচ্ছে। প্রথম কথা, যেমন গাছের যেটা বলি, গাছ তো লাগানোর কথা, বেশি করে ফল গাছ লাগানোর কথা, আম গাছ, আম জাম কাঁঠাল এগুলো লাগানোর কথা। কেন? কারণ হচ্ছে ফল যদি থাকে তাহলে পাখিরা ফল খায়। এই পাখিরা কি হচ্ছে, ফলের বীজটা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, ন্যাচারাল এসে মানে এফরেস্টেশন কিন্তু হয়ে যায়। কিন্তু আপনি যদি ইউক্যালিপটাস গাছ লাগান, সেটা হয়তো কিছুদিন পরে হয়তো আপনি দেশলাই বাক্স বানানোর জন্য সেটা মানে কাঠ বাজারে বিক্রি করতে পারবেন, তার অর্থকরী মূল্য আছে। বা শাল সেগুন লাগালেও তার কাঠ বাজারে বিক্রি করা যায়, তার অর্থকরী মূল্য আছে। কিন্তু সেটা দিয়ে কিন্তু এফরেস্টেশন, ন্যাচারাল এফরেস্টেশন হবে না। সেখানে ফল গাছ লাগালে তখন কি হচ্ছে, পাখিরাই বা পশুরাই কিন্তু সেটাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার কাজ করে। ফলে অটোমেটিক্যালি 10 গুণ 20 গুণ কয়েক বছরের মধ্যেই কিন্তু এফরেস্টেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু সেটা তো করা হয় না, কারণ এমন গাছগুলি লাগানো হবে যেটা অর্থকরী ভাবে, যেটা মানে অনেক বেশি মানে রেভিনিউ দেবে, যেটা সেটা ভবিষ্যতে। এটা হচ্ছে মূল সমস্যা। চিন্তাগুলি মানব কল্যাণে যতটা না হয়, অর্থনৈতিক চিন্তা অনেক বেশি এখানে করা হয়। বললাম যে কোল্যাটারাল ড্যামেজ, যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সো কল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোল্যাটারাল ড্যামেজ কত হচ্ছে সেটা মাথায় রাখতে লাগে। আমি 10 টাকার উন্নয়ন করতে গিয়ে 20 টাকা লস করে ফেললাম, তাহলে সেটাকে উন্নয়ন বলে না। আমি রাস্তা বানালাম, রাস্তার দরকার আছে, কিন্তু রাস্তা বানাতে গিয়ে এত ড্যামেজ করে ফেললাম যে দেখা গেল যে সেটা ভবিষ্যতে অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমি শেষ একটা কথা বলবো, যে একটা হাইপোথিসিস আছে, কার্দাশেভ স্কেল বলে একটা আছে, টাইপ 1 সিভিলাইজেশন। এখন আমরা টাইপ 1 সিভিলাইজেশনে পৌঁছাইনি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, 5 পর্যন্ত আছে। টাইপ 1 সিভিলাইজেশনে পৌঁছালে মানুষ কি করবে, এই যে বললাম যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা এই যে পৃথিবীর মধ্যে যে নিজস্ব যে পরিবর্তনগুলি ঘটছে সেগুলিকে কন্ট্রোল করার ক্ষমতায় চলে আসবে। সেটা 200 বছর মিনিমাম লাগবে। আর টাইপ 2 সিভিলাইজেশন হলে সূর্য থেকে যে সৌরশক্তি আমাদের আসছে, সেই সৌরশক্তিকে কন্ট্রোল করার ক্ষমতায় মানুষ চলে আসবে, সে হয়তো 1000 বছর লাগবে। সবই হাইপোথিসিস। তখন মঙ্গল গ্রহে গিয়ে হয়তো পুরো মঙ্গল গ্রহটাকেই হয়তো বসবাসের উপযুক্ত করে ফেলবে মানুষ। কিন্তু সেই জায়গায় পৌঁছতে গেলে যে 1000 বছর লাগবে, তার আগে মানব সভ্যতা থাকবে কিনা ওই জায়গায় পৌঁছানো পর্যন্ত, সেটাই হচ্ছে আজকে বড় প্রশ্ন চিহ্ন। ওই জায়গায় পৌঁছানোর আগেই তো মনে হচ্ছে ধ্বংস হয়ে যাবে যা পরিস্থিতি আছে। তো এবার এই অবস্থায় এখন আমরা কি করতে পারি? এখন আমরা অবশ্যই জনমত তৈরি করতে পারি, এছাড়া কোনো রাস্তা নেই। এই যে কনজামশনের ক্ষেত্রে যদি আমরা রেস্ট্রিকশন না আনতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে বিরাট সমস্যা দেবে। যার কাছে টাকা আছে সে অবাধভাবে সবকিছু ক্রয় করতে পারবে। এই অবস্থায় কি হচ্ছে, এই যে মানে কনজিউমারিজমের এই জায়গাতে এসে দেখা যাচ্ছে কি, আসলে কিন্তু সামান্য কিছু লোকই অনেক বেশি ক্ষয়ক্ষতি করছে প্রকৃতি। সমস্ত মানুষের উপর দায় চাপিয়ে দিলে হবে না। একটা সমাজের 10% 15% এত বেশি কনজিউম করছে এবং এত বেশি অপচয় করছে, এত বেশি ড্যামেজ করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সবার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে আমরা ফোকাসটা নষ্ট করে ফেলছি, ফোকাসটা থাকছে না। এই ফোকাসটা ঠিক রাখার জন্য সাধারণ মানুষ যারা আছে সবার জনমত তৈরি করতে হবে, যে আসলে এই যে সমস্ত কনজিউম করছে মানুষ, এনার্জি কনজিউম করছে, সেই জায়গাতে লিমিট আনতে, রেস্ট্রিকশন আনতে হবে। এবং এই যে মানে সামাজিক বনায়ন যেটা আছে, সেটা যদি সিস্টেমেটিক্যালি করা হয় সেটা করতে হবে। এবং ডেভেলপমেন্ট বা উন্নয়নের নামে যেটা করা হচ্ছে, সেটার কোল্যাটারাল ড্যামেজ হিসাব করে সেই অনুযায়ী সমস্ত পদক্ষেপ নিতে হবে। ওকে, একটা ছোট্ট বিষয়, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে মোহনবাবু, আর একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে এই যে জনবিস্ফোরণকে কতটা দায়ী করা যায় এই যে এই গরমের জন্য, বা এই যে আবহাওয়ার এই জলবায়ুর এই পরিবর্তনের জন্য? এই যে আবহাওয়ার যে হোস্টালিটি, এই যে মনে হচ্ছে যে প্রকৃতি যেন ক্যালসিট্রেন্ট, বিদ্রোহী। এই বিদ্রোহী পরিবেশ হওয়ার মূল আর্কিটেক্ট হচ্ছে পপুলেশন। যত জনসংখ্যা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে পরিবেশে কলুষিত হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বাতাসে CO2 পরিমাণ বাড়ছে, মিথেন গ্যাসের পরিমাণ বাড়ছে, এবং এনভায়রনমেন্ট বিকামস নয়েজি। এই যে পপুলেশনের গ্রোথ, আনকন্ট্রোল ম্যানার অফ পপুলেশন, এই পপুলেশন গ্রোথ রেটটা যদি আমরা একটু দেখি, আমি সংক্ষেপে 2-1 পরিসংখ্যান দিই, তাহলে তো আমরা বুঝতে পারবো যে তার গতি প্রকৃতিটা কি রকম। আজকে মানব সভ্যতার বয়স হচ্ছে প্রায় মোরলেস 10,500 বছর, মডার্ন হিউম্যান সিভিলাইজেশন। তাহলে সেই শুরুর দিন থেকে শুরু করে 1820, সেই সময়ে পৃথিবীর জনসংখ্যা এসে পৌঁছায় 1 বিলিয়নে। তাহলে মোরলেস 10,500 বছরে আমাদের পৃথিবীতে জনসংখ্যা গিয়ে এসে পৌঁছায় 1802 খ্রিস্টাব্দে 1 বিলিয়ন। আর সেই জনসংখ্যাটা 2011-তে এসে পৌঁছায় প্রায় 7 বিলিয়ন। বর্তমানে 8 বিলিয়ন পৃথিবীর পপুলেশন। তাহলে এই যে হিউজ পপুলেশন,
এবং তার সাথে যে গুণিতক, তার যে মাল্টিপ্লিকেশনটা, সেটা কিন্তু ক্রমশ কমে আসছে। হয়তো এমন এক সময় আসবে, আমরা দেখে যাব কিনা আমি জানি না, তাহলে উইদিন দ্য লিমিট অফ টাইম যে ডাবলিং হয়ে যাচ্ছে 5 বছর 10 বছরের মধ্যে, এরকম একটা অবস্থা আমরা উপনীত হলেও হতে পারি। এবার আরেকটা কথা আমি বলি, এই যে পপুলেশন বাড়ছে সেটাকে কন্ট্রোল করা, চেক করা, এ নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে কোনো দ্বিমতের জায়গা নেই, কিন্তু একটা বিরুদ্ধ মতবাদও চলে আসছে বাজারে। সেটা হচ্ছে, আমি একটা লাইন উল্লেখ করি, অ্যালন মাস্ক, এই টেলসা কোম্পানি যিনি চিফ, উনি বলছেন যদি পপুলেশনকে কন্ট্রোল করা হয় সেটা মানব সভ্যতা এমন পাপের কাজ করবে যা এই গ্লোবাল ওয়ার্মিং এ যা ক্ষতি আমাদের সভ্যতার করবে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে। এবং পৃথিবীর যে ধারণ ক্ষমতা 800 থেকে 8 থেকে 16 বিলিয়ন, উনি বলছেন না, কয়েক ট্রিলিয়ন পপুলেশন এই পৃথিবী ধারণ করতে পারে। অর্থাৎ আমরা যা ভাবছি আর বিলিয়নাররা যারা ভাবছে সেটা কিন্তু অ্যান্টাগনিস্টিক, এটা বিপরীতমুখী ভাবনা। আমরা গ্রাউন্ড লেভেল থেকে ভাবছি যে আমাদের পরিবেশ ভারাক্রান্ত, ওরা কিন্তু সেই লেভেল থেকে বিবেচনা করছে, যাদের হাতে অর্থনীতিটা অনেক প্রকট। এটাই প্রীতবাবু বলছিলেন, যাদের হাতে অর্থ আছে, ঠিক প্রকৃতির কথা ওনারা সেভাবে ভাবছেন না। যারা সত্যি এই যে আজকে তীব্র তাপদাহের যারা কাজ করছেন মাঠে ঘাটে খোলা আকাশের নিচে, ওনারা যেভাবে ব্যাপারটাকে ফিল করছেন। আমি একটু একটা মিনিট যোগ করে দিই একটা কথা, যদিও সময় প্রায় শেষ। এবার যে ইলেকশনটা হচ্ছে, মানে প্রত্যেক দলই কিন্তু জাতপাত সম্প্রদায় সবকিছু নিয়ে খুব মানে পরস্পরকে মানে গালাগালির থেকে শুরু করে সবকিছু দিচ্ছে, শিষ্টাচার নিয়ে কথা হবে দুদিন পর, কিন্তু কেউ কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু পরিবেশ নিয়ে কোনো রকম বিশেষ কোনো কথাই বলছে না। পরিবেশের যে বর্তমান অবস্থা, এই যে বিপর্যয় আসছে এবং বিপর্যয়ের মধ্যে চলছি, তাকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে আমরা একটা বসবাসযোগ্য একটা সমাজ, একটা পরিবেশ তৈরি করতে পারি, একটা দেশ তৈরি করতে পারি, সেটা নিয়ে কিন্তু কারোর কোনো ম্যানিফেস্টোতে আমি দেখিনি আজ পর্যন্ত বিশেষ কোনো কথা জোর দিয়ে বলা আছে। প্রত্যেকেই কিন্তু যার যার লাইনে কথা বলছে, কিন্তু মূল বিষয় হচ্ছে পরিবেশকে যদি রক্ষা না করতে পারি, প্রকৃতি যদি রক্ষা না করতে পারি, সমাজটাই বা থাকবে কি করে, মানুষই বা থাকবে কি করে, মানুষের অস্তিত্ব না থাকা মূল জায়গাটা কিন্তু কেউ আলোচনার মধ্যে আনছে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজ খুব গুরুত্বপূর্ণ বিষয়ে এবং একটু ভিন্ন আঙ্গিকে আপনারা আলোচনা করলেন। আজ যারা সঙ্গে ছিলেন আপনারা হয়তো অনেকটাই বুঝলেন, এবং আগামী দিনে কোন জায়গাটা আমি ধরতে পারি, কোন জায়গাটা আমি করতে পারি, সেটাও নিশ্চয়ই বিবেচনা করছেন আপনারা। ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক বন্ধুরা, দিন দিন যেন গরম বেড়েই চলেছে। গ্রীষ্মের প্রচন্ড তাপ প্রবাহে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে রাজ্যে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে। তবে বর্তমানে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা হয়তো আরো কয়েকটা দিন অব্যাহত থাকতে পারে। যেমনটা আমাদের আজকে বিশেষজ্ঞরা বলছিলেন যে হয়তো এপ্রিল, মে, জুন এই 3 মাস গরম তো থাকবেই। তাই সতর্ক থাকতে হবে সবাইকে, চিকিৎসকদের পরামর্শ মতো চলতে হবে। বেশি করে জল পান করুন, শরীরে জল যেন শেষ হতে দেবেন না। খুব প্রয়োজন ছাড়া রোদ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব তা আমাদের একবার আজ ভাবা উচিত। সবুজ পৃথিবী দিয়ে যাব নাকি মরুভূমি, ভাবুন একবার, ভাবুন। আর দেশ, দুনিয়া ও রাজ্যের নানান নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।